আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস প্রোগ্রামে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে আপনাদেরকে সাধারণত ইমিগ্রেশন ও ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরি। আপনারা চাইলে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে সরাসরি যোগাযোগ করতে পারেন, রাখতে পারেন আপনাদের প্রশ্ন মতামত, যে কোনো কিছু আপনারা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আজকে আমরা আমাদের যে বিষয় নির্ধারণ করেছি যে শিশুদের যে বয়স আমেরিকা ইউএসসিআইএস এর যে বয়সের নির্ধারণ ছিল সেটিতে বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে অগাস্ট 15 থেকে, এবং সেই কারণে অনেকের গ্রিন কার্ড ঝুঁকিতে পড়তে পারে। এবং এছাড়া যে রাজনৈতিক আশ্রয়ে অনেকে আবেদন করছেন, আসলে সেগুলোর কি অবস্থা, এখন কেমন অ্যাপ্রুভাল হচ্ছে বা ডিনাই বা কেমন হচ্ছে, সব কিছু মিলিয়ে আসলে ইমিগ্রেশনের কি কি আপডেট রয়েছে সেসব বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে অনলাইনে যুক্ত হচ্ছেন আপনাদের সবার প্রিয়, আমাদের সবার প্রিয় অভিজ্ঞ অ্যাটর্নি অশোক কে কর্মকার। অশোক কে কর্মকার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং দর্শকদের সবাইকে ধন্যবাদ। শুভ সন্ধ্যা। অশোকদা, আমরা যেমনটা বলছিলাম যে আমাদের আজকে বিষয় নির্ধারণ করেছি যে শিশুদের ইউএসসিআইএস এর যে বয়সের একটা 21 বছরের একটা ব্যাপার ছিল, সেটাতে কিছু পরিবর্তন আসতে যাচ্ছে অগাস্টের 15 তারিখ থেকে। আপনি যদি একটু, আপনি তো নিশ্চয়ই এটা আরো ভালো বলতে পারবেন, আপনি যদি শুরুতেই আমাদেরকে এটা একটু আপডেটটা বলতেন, তারপরে হয়তো আমরা অন্য বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। ধন্যবাদ। আপনার যে বিষয়টা আপনি আজকে বললেন সেটা খুবই গুরুত্বপূর্ণ অনেকের জন্য, বিশেষ করে যারা কিনা এদেশে আছেন এবং যারা আসতে চাচ্ছেন, দুজনের জন্যই। প্রথমত আমরা বলি এটাকে যে সিএসপিএ, চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্ট, তার মানে যাচ্ছে আপনি যে বলছিলেন, আমরা সবাই জানি যে আমাদের যে সংজ্ঞা অ্যাকর্ডিং টু যে চাইল্ড বলতে আমরা কি বুঝি আমরা জানি, কিন্তু ইমিগ্রেশন ল, আমেরিকান ইমিগ্রেশন ল অনুসারে চাইল্ড বলতে একটা বিশেষ সংজ্ঞা আছে। সেখানে 21 বছরের নিচে যারা আছে তারা চাইল্ড বা শিশু যাকে বলেন, যাকে আমরা সন্তান হিসেবে আপনি তাদেরকে ইমিগ্রেশনের সুবিধা দিতে পারেন। তো এই 21 বছর একটা সিগনিফিকেন্ট মাইলস্টোন, সবসময় আপনাকে মনে রাখতে হবে যে 21 বছরের পার হওয়াটা এজ আউট বলি আমরা সেটা। সিএসপিএ এর মাধ্যমে কিন্তু এই এইজ আউটকে একটু সুবিধাজনক অবস্থানে নিয়ে আসা হয়েছিল, বা এখনো আছে অবশ্য, এটা এখনো। সেটা হলো যে সময়টা আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, আপনার ডেরিভেটিভ বলি, যদি সন্তান থাকে তারা আপনার সাথে সাধারণত আসতে পারার কথা। যদি সেই ডেরিভেটিভরা যদি কোনো কারণে এইজ আউট হয়ে যায় তাহলে আসতে পারে না। এখন এইজ আউট হওয়ার জন্য একটা আইন করা হয়েছিল প্রেসিডেন্ট বুশের আমলে, 2001-2 এর দিকে, আমার ঠিক মুহূর্তে খেয়াল নেই। যে আইনটা হলো 2003, সরি। সে আইনটা হলো যে সময় আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকবে, মানে যেদিন আপনি ফাইল করলেন এবং যেদিন আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হলো, এই সময়ের কালে যে সময়টা, সেই সময়টা আপনি একটা গ্রেস পিরিয়ড, মানে ওটাকে অ্যাড হয়ে যাবে। তার মানে দাঁড়াচ্ছে হলো যে বয়স যদি আপনার 21 বছর হয়, আর যেদিন আপনার ফাইনাল অ্যাকশন ডেট আমরা বলি, যদি ভিসা যেদিন আপনার অ্যাভেলেবল হবে, সেদিন যদি আপনার বয়স, রিয়াল বয়স, মানে আপনার বায়োলজিক্যাল বয়স হয় 21 বছর, কিন্তু আপনার অ্যাপ্লিকেশন যদি 1 বছর পেন্ডিং থাকতো বা থেকে থাকে, তাহলে আপনার বয়স আসলে হবে সিএসপিএ বয়স অনুসারে 20 বছর। তো এটা একটা সুবিধা এইজ আউটের ক্ষেত্রে। তো এই এইজ আউট হওয়ার পরেও, এই সুবিধা পাওয়ার পরেও প্যান্ডামিকের সময় কিন্তু যে অনেক ব্যাকলগস হয়ে গেল, তখন বাইডেন প্রশাসন যেটা করেছিল সেটা হলো যে একটা পলিসি অ্যালার্টের মাধ্যমে পলিসি কিছুটা চেঞ্জ করে বললেন ফাইনাল অ্যাকশন ডেট না, যেদিন ডেট অফ ফাইলিং মানে হলো সাধারণত ডেট অফ ফাইলিংটা অনেকটা এগিয়ে থাকে। অন্য কথায় যদি মানে এগিয়ে থাকে, মানে আপনার অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে ডেট অফ ফাইলিংটা হলে অনেকটা সুবিধা হয়। তার মানে সাধারণত ডেট অফ ফাইলিং, আমি একটু উদাহরণ দিচ্ছি, ডেট অফ ফাইনাল অ্যাকশন যদি বলে যে 2008-এ যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের ভিসা এখন, যাকে বলি আমরা ভিসা এখন কারেন্ট আছে। আর ডেট অফ ফাইলিং যদি বলা হয় যে যারা 2009 সাল পর্যন্ত অ্যাপ্লিকেশন করেছিলেন তাদেরটা এখন তারা ভিসা যেন ফাইল করতে পারবেন। তাহলে দেখা যাচ্ছে যারা 1 বছর পরে করেছিলেন তারাও কিন্তু, 1 বছর পরে যারা করেছেন তারাও ইনক্লুডেড হচ্ছেন ডেট অফ ফাইলিং অনুসারে। বাইডেন প্রশাসন যেটা করেছিলেন যে আপনার যারা
পরে অ্যাপ্লিকেশন করেছিলেন ডেট অফ ফাইলিংয়ে, তারা যদি তাদেরকে এই সুবিধাটা দিচ্ছিলেন যে তাদের এজাউটটা সেই ডেট অফ ফাইলিং এর দিন যদি আপনি অ্যাপ্লিকেশন করেন সেদিন থেকে লক হয়ে যাবে। লক হওয়া মানে হলো যে অ্যাজিভ আপনার বয়স আর বাড়ছে না। অবশ্যই আপনার বায়োলজিক্যাল বয়স তো বাড়বে, কিন্তু ফর দ্য পারপাস অফ বিং কনসিডার্ড অ্যাজ এ চাইল্ড আপনার বয়সটা লকড হয়ে গেল ওদিন। তো এটা শুধুমাত্র ছিল যারা আমেরিকাতে অবস্থান করছে তাদের জন্য। তার মানে দাঁড়াচ্ছে যদি আপনার কোনো অ্যাপ্লিক্যান্ট মানে যদি ডেরিভেটিভ আমেরিকাতে থেকে থাকে, মনে করুন আপনার ছেলে বা মেয়ে অলরেডি আমেরিকাতে আছে, তারা পড়াশোনা করছে, তারা কিন্তু এই সুবিধাটা পাচ্ছিল। কিন্তু যদি আমেরিকাতে না থেকে থাকে, যদি তারা বাংলাদেশে থেকে থাকে, অন্য কোনো কান্ট্রিতে থেকে থাকে, তাহলে তাদের জন্য এই সুবিধাটা কিন্তু পাওয়া যাচ্ছিল না। সুতরাং এক ধরনের ডিসক্রিমিনেশন তৈরি হচ্ছিল। যারা আমেরিকাতে অবস্থান করছে তারা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করেন। আপনারা সবাই জানেন যে এখানে যদি কেউ বৈধভাবে থাকেন তাহলে এদেশে বসে যদি আপনি গ্রিন কার্ডের প্রসেস করেন, সেটাকে আমরা বলি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। সো অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের ক্ষেত্রে আপনি সেই সুবিধাটা পাচ্ছেন। কিন্তু যদি আপনি কনসুলার প্রসেসিংয়ে যান, অর্থাৎ দেশের বাইরে থাকেন, আমেরিকার বাইরে থাকেন, তাহলে সেই সুবিধাটা পাচ্ছিলেন। এখন যে পলিসি অ্যালার্ট এসছে, তার ফলে এখন যারা দেশের বাইরে আছেন এবং যারা দেশের ভেতরে আছেন তাদের জন্য একই রকম আবার পূর্ববর্তী যেটা আছে 2023 ফেব্রুয়ারির আগে যেটা ছিল সেটাই চালু হলো। তার মানে দেশের মাঝখানে যারা সময় অ্যাপ্লিকেশন করেছেন বা 15 তারিখ পর্যন্ত, আসলে 14 তারিখ পর্যন্ত যারা অ্যাপ্লিকেশন করবেন, 15 তারিখ থেকে যেহেতু কার্যকরী হবে, আপনার 14 তারিখ পর্যন্ত যারা অ্যাপ্লিকেশন করবেন তারা কিন্তু এই সুবিধাটা পাবেন। সুতরাং এনিওয়ান, এটা অনেক ক্ষেত্রেই হতে পারে, যেমন এমপ্লয়মেন্ট বেসড যারা আছে, H1B যারা ওয়ার্কার আছে তাদের ছেলে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু এটা এইভাবে একইভাবে কার্যকরী হবে। কিন্তু আমার ধারণা হলো এটা দ্বারা অনেক বেশি লোক এফেক্টেড হবে সেই অর্থে না, তাহলে বিরাট অংশই কিন্তু এই দেশে আসতে পারেনি। তারপরও এটা একটা সেটব্যাক ফর মেনি পিপল। ধন্যবাদ। তার মানে দাদা আপনি বলছেন যে এই ব্যাপারটাতে আসলে ডিসক্রিমিনেশন হয়ে যাচ্ছে, কারণ আপনি যেমনটা বললেন যে যারা আগে অ্যাপ্লাই করেছে বা পরে অ্যাপ্লাই করবে তাদের মধ্যে অনেক ফারাক থাকবে। কিন্তু আমাদের যেমন অনেকেই, আমাদের তো ফ্যামিলি বিষয়ে অনেকে আবেদন করেছে বাংলাদেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে, তাদেরকে এটা ইম্প্যাক্ট পড়বে নাকি অগাস্টের 15 তারিখে পরে যারা করবে তাদের উপরে ইম্প্যাক্ট পড়বে এটা? ওকে, ধন্যবাদ। আবার একটু আমি মনে হয় অনেকটা ক্লিয়ার করতে পারিনি। প্রথমত হলো যারা দেশের বাইরে থাকবে তাদের জন্য কোনো পরিবর্তন ছিল না, কিন্তু ফেব্রুয়ারি 2023 যে পলিসি অ্যালার্ট এসেছিল সেটা শুধুমাত্র ইম্প্যাক্ট করেছে, ফেভার করেছে যারা অলরেডি আমেরিকাতে আছে। অর্থাৎ আপনি যদি কোনো ইমিগ্রেন্ট ভিসার ডেরিভেটিভ হিসেবে আপনি থাকেন এবং আপনি আমেরিকাতে আছেন অলরেডি, only then you could be benefited by that. সুতরাং যারা দেশের বাইরে ছিল তারা যেমন আগেও পেত না, এখনো পাচ্ছে না এবং ভবিষ্যতেও পাবে না। সুতরাং মাঝখানে এই দু বছর বা আড়াই বছরের মতো যে সময়টা, 23 সালের থেকে আজকে 25 সালের অগাস্ট, এই আড়াই বছরের সময় যারা অ্যাপ্লাই করেছে বা এখনো 14 তারিখের মধ্যে যারা অ্যাপ্লাই করবে তারাই শুধুমাত্র, এবং যারা আমেরিকাতে আছে তারাই শুধু সেই সুবিধাটা ভোগ করবে। এটার মধ্যে যেটা ইউএসসিআইএস বলতে চাচ্ছে যে একটা তারা ডিসক্রিমিনেশনটাকে এলিমিনেট করলো, যে দেশের ভেতরে থাকলে আপনি যে সুবিধাটা পাচ্ছেন এবং দেশের ভিতরে না থাকতে পারার কারণে আপনি যে আগের মতোই ট্রিটেড হচ্ছে, তার ফলে একটা ডিসক্রিমিনেশন ক্রিয়েট হয়েছিল। এটা ডিসক্রিমিনেশন বলার ঠিক না, যাই হোক এটা একটা সুবিধা পাচ্ছিল বিশেষ। আচ্ছা, আর একটা তো দাদা আপনি যেহেতু উঠালেনি পারিবারিক বা যারা দেশের বাইরে থেকে ইমিগ্রেন্ট ভিসা আসতে চায় আমেরিকাতে বা যারা অনগোয়িং প্রসেসে রয়েছে, আসলে তাদের অনেকেই, আমাদের দর্শকরা অনেকে প্রশ্ন করছেন যে যারা দীর্ঘদিন যাবৎ ওয়েট করছেন, এখনো পর্যন্ত কনসুলার অফিস তাদেরকে ডাকছে না বা ডাকলেও মানে অ্যাপ্রুভাল হওয়ার পরেও অনেক সময় লাগছে, সেটার আসলে দাদা কি অবস্থা? কোনো আপডেট আপনার কাছে আছে কিনা? সেই ব্যাকলগের কি কোনো প্রকারের আপডেট এই মুহূর্তে রয়েছে? প্রথমত হলো যে বিভিন্ন কারণে আপনার ব্যাকলগসটা তো আসলে আমরা জানি ব্যাকলগ হওয়ার মূল কারণ হলো অনেক অ্যাপ্লিকেশন বেশি আছে, কিন্তু আপনার অ্যাপ্লিকেশন যেভাবে তারা প্রসেস করা হচ্ছে তাতে মানে একটা কনসিস্টেন্ট হচ্ছে না, অথবা পাওয়া যাচ্ছে না, টু মেনি অ্যাপ্লিকেশনস আর পেন্ডিং। তো সেই জায়গাটা আপনার বিভিন্ন কারণে এটা হতে পারে। তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং আছে, সেজন্য
সবকিছু মিলেই আমাদের মধ্যে এই কারণটা হতে পারে। সুতরাং এটা কোনো একমাত্র কারণ না যে আপনার ভিসা অ্যাভেলেবিলিটির মধ্যেই না, এটা কেস বাই কেস বেসিসেও কিন্তু অনেকটাই এফেক্ট করে। তার মানে আপনি বলছেন যে এই যে ব্যাকলগটা রয়েছে সেটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, হয়তো বা সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কিন্তু দাদা আরেকটা যে ব্যাপারটা, যেমন অনেকেই বলছিল যে আমেরিকার ভিতরে অনেকে যেমন ওয়ার্ক অথরাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছে, বা অনেকেই বিশেষ করে রাজনৈতিক আশ্রয়ে যারা আবেদন করেছে তারা দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছে। তাদের ব্যাপারে আসলে তারা আসলে কি মানে কি প্রসেসের মধ্যে রয়েছে, তারাও কি আপনার এই ব্যাকলগের মধ্যে পড়ে গিয়েছে? প্রথমত হলো যে যারা কিনা অ্যাপ্লিকেশন করেছেন, আপনি জানেন যে রাজনৈতিক আশ্রয়ে যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের অনেকেই ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে থাকেন। এখন যেটা হচ্ছে, অনেকেই আপনি জানেন যে যাদের বিরুদ্ধে কোনো রকম ক্রিমিনাল কোনো কেস কখনো ছিল, সেই কেস আপনি এমনকি ওটা থেকে আপনার যদি ডিসমিসড হয়ে যায়, তারপরও তাদের জন্য ঠিকই খুবই খারাপ সময়। কারণ তাদের অনেককেই আপনার প্রথমত দেরি হয়, ডিনাই হয় অনেক সময়, এবং আপনার অনেক সময় আরএফই বলি আমরা, যেটাকে দেওয়া হয় না, রিকোয়েস্ট ফর এভিডেন্স, নতুন করে। সুতরাং তাদের জন্য এটা একটু বেশি প্রবলেমেটিক। তারপরে রিনিউয়াল যারা আছে, রিনিউয়ালটাও একটু দেরি হচ্ছে, কিন্তু রিনিউয়ালদের জন্য দেরি হলেও তাদের জন্য সুবিধাটা হলো একটাই, যে সাধারণত অ্যাপ্লিকেশন করার পরে যদি আপনি টাইমলি অ্যাপ্লিকেশন করেন তাহলে 540 ডেজ তাদেরকে অলরেডি গ্রেস পিরিয়ড হিসেবে দেওয়া হয়। সুতরাং ইউ ক্যান ওয়ার্ক। আর যারা এই মুহূর্তে ইনিশিয়াল করছে প্রথমবারের মতো, তাদের ক্ষেত্রে আমি কিন্তু কখনো ব্যাকলগসটা খুব একটা দেখছি না, কয়েক মাসের মধ্যেই তারা কিন্তু পেয়ে যাচ্ছে। সুতরাং আমার কাছে মনে হয় না যে অনেক বেশি ডিফারেন্ট, বাট না আপনার অ্যাপ্লিকেশন করার পরে ফিজিক্যাল কার্ডটা আপনার হাতে আসতে যে আনন্দ এবং যেটা দরকার সেটা আসতে অনেক সময় দেরি হচ্ছে, সেটা সঠিক। সেটা তো আপনি বললেন ওয়ার্ক অথরাইজেশনের কথা দাদা। আমরা যেমনটা অনেক জায়গায় অনেক নিউজের মধ্যে বা রিউমার বা আমাদের অনেক দর্শকরাও বলছেন যে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি পরিবর্তন হয়ে গিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, যা অনেকেই দেখা গেল এই পরিস্থিতির আগে অ্যাপ্লাই করেছেন, আবার এরই মধ্যে অনেকে অ্যাপ্লাই করছেন। মানে সব কিছু মিলিয়ে এবং এই অ্যাডমিনিস্ট্রেশনের যে মানে ইমিগ্রেশনের যে ক্র্যাকডাউন বা ইমিগ্রেশনের উপরে যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে ইমিগ্রেশনকে ফেলতে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি তো অনেক কেস হ্যান্ডেল করছেন, মানে রাজনৈতিক আশ্রয়ের অ্যাপ্রুভাল রেটিংটা আসলে এখন কি আগের মতো আছে, নাকি আসলে এটা খুবই ডে বাই ডে ডাউনের দিকে যাচ্ছে? হ্যাঁ, সত্যি কথা হলো যে হ্যাঁ, অবশ্যই এটা এফেক্ট করছে। কারণ হলো একটা পরিবর্তন। আমার প্রথমত হলো গত 16 বছর ধরে একটা সরকার বাংলাদেশে ছিল, এবং যারা রাজনৈতিক আশ্রয় করেছিলেন তাদের প্রত্যেকেরই কম বেশি সবারই সেই দলের বিরুদ্ধেই তাদের কথাটা ছিল। কারণ হলো সেই দলের বিরুদ্ধে কথা থাকার কারণে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে অবশ্যই আপনার জিনিসটা অনেকটাই আপনার যে দাবিটা, ক্লেমটা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। কারণ প্রথম কারণ হলো যে যাদের থেকে আপনার ভয় ছিল সেই দল আপনার ক্ষমতায় নেই, সুতরাং আপনার ভয়ের কারণটা তো সরে গেছে। কিন্তু এখানে অনেক আপনার দিয়েছে, যেমন আপনার অবস্থান নিয়েছে যে তারা মনে করে কান্ট্রি কন্ডিশন চেঞ্জ, সুতরাং the applicant can go back to his own country। অনেক যেটাকে বাই করছেন, অনেকে বাই করছেন না। সুতরাং আমাদেরকে অনেক বেশি ইনোভেটিভ হতে হচ্ছে, যে একমাত্র যারা আপনার যাদের জন্য আপনার জীবন বিপদাপন্ন ছিল, তাদের ক্ষমতায় না থাকলেই যে আপনার জীবন এখন অনেক সুন্দর হয়েছে সেটা নাও হতে পারে। কাজে এটা কেস বাই কেস বেসিস, এবং অবশ্যই আপনাকে সার্বিক বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেটা দুটোকেই আমাদের মানে হিসেবে নিয়ে অনেকটা এগোতে হচ্ছে। কাজেই আপনি বলতে পারি যে এর পরেও রাজনৈতিক পট পরিবর্তনের পরেও কিন্তু আমাদের বিশেষ আমার অফিসে কিন্তু অনেক কেস আমরা পেয়েছি। কিন্তু অবশ্যই যেটা যদি হারের কথা বলেন পার্সেন্টেজ অনুসারে, সেটা কিন্তু অনেকটাই কম। আমাদের রাজনৈতিক পট পরিবর্তনের আগের 90-95% যেমন আমাদের কেস অ্যাপ্রুভ হতো, এখন এটা অনেকটাই কমে গেছে, 70-75-এর দিকে চলে যাচ্ছে আমার ধারণা আর কি। মানে এটা একটা রাফলি এস্টিমেট। সুতরাং এটা অনেকটাই কমে গেছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কারণ এটাকে আমাদেরকে অনেক বেশি
প্রমাণ করতে হচ্ছে। এবং সবচেয়ে বড় ঘটনা, অনেক জাজ এটাকে মানছে না, কিন্তু আমাদের ধারণা যে অনেকে অ্যাপিলে এই কেসগুলো অনেকটাই আমরাই ফিরে পেতে পারি। তার কারণ হলো যদি প্রমাণ করতে পারা যায় যে দ্যাট ওয়াজ দ্য নট অনলি ফ্যাক্টর, দেয়ার আর লট অফ আদার ফ্যাক্টরস, এবং দিস গভর্নমেন্ট ইজ নট এফিশিয়েন্ট এনাফ টু। সেই ক্ষেত্রে আপনাদের মতো যারা অভিজ্ঞ অ্যাটর্নি রয়েছেন, আপনারা আসলে ডকুমেন্টেশন সহ বিভিন্ন বিষয়ের উপরে জোর দিয়ে হয়তো বা চেষ্টা করছেন আপনাদের ক্লায়েন্টকে সহায়তা করার জন্য। দাদা, আমাদের বেশ কিছু দর্শক এরই মধ্যে আমাদের অনলাইনে রয়েছেন, আমরা দর্শকের ফোন নিয়ে আমরা বাকি আলোচনা করবো। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মনির হোসেন বলছি ব্রঞ্জ থেকে। হ্যাঁ, বলুন মনির ভাই। অ্যাটর্নি স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমি বর্ডার ক্রস করে ঢোকার পরে 2023 সালে আমি গ্র্যান্টেড হই। পরে আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করি, আমার থেকে বায়োমেট্রিকও নেয়, আমি রিসিভ লেটারও পাইছি, ট্রাভেলও পাইছি, আর ওয়ার্ক পারমিটও 29 সাল পর্যন্ত আছে। কিন্তু আমার বায়োমেট্রিক নেওয়ার পরেতে এটা এভাবে আছে আজকে 2 বছর। তা আমার অ্যাটর্নি স্যারের কাছে প্রশ্ন হচ্ছে, আমি কি এভাবে অপেক্ষা করবো নাকি আমি এটা মেনটেনেন্স করবো? ভেরি গুড। আগের পরিস্থিতি হলে আমি বলতাম যে এখনই মেনটেন্যান্স করেন। আমি এখন কি মেনটেন্যান্স করতে খুব একটা উৎসাহিত করছি না। তার কারণ হলো, একটা কথা আছে, লেট দ্য স্লিপিং ডগ লাই। আপনার যদি আপনি যখনই ম্যান্ডামাস করেন, ম্যান্ডামাস মানেই হলো যে আপনার কেসে অ্যাপ্রুভাল করতে বাধ্য করে না। ম্যান্ডামাস মানে হলো যে আপনি তাদেরকে আপনার কেসের ব্যাপারে একটা মানে অতি দ্রুত একটা আপনি ডিসিশন চাচ্ছেন। ডিসিশনটা আপনার পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে। ম্যান্ডামাস ডাজ নট গ্যারান্টি দ্য ফেভারেবল আউটকাম। শুধুমাত্র তাদেরকে বলা হয় যে তোমরা তাড়াতাড়ি, এতদিন ধরে তোমাদের কাছে পড়ে আছে তোমাদের অ্যাডজুডিকেশনের জন্য, তোমরা কেন দিচ্ছ না? ম্যান্ডামাসের মাধ্যমে আমরা তাদেরকে বাধ্য করি। তো ম্যান্ডামাস করলে যখন আপনি অনেকেই আমরা বিভিন্ন সময় আমাদের এখানে পেয়েছে ম্যান্ডামাস করার কারণে তাড়াতাড়ি তাদের অ্যাডজুডিকেটেড হয়েছে ইন ফেভার। এটার অনেকগুলো কারণ আছে। অনেক সময় ফেডারেল যে কর্মকর্তারা থাকেন, তারা দেখেন যে এই কেসগুলোতে তারা যদি তাদের রিসোর্সেসকে যদি ব্যবহার করেন, তাহলে তাদের জন্য এত বেশি লাভ নেই। দে হ্যাভ মোর আর্জেন্ট প্রায়োরিটিস আছে না, তো সেগুলোর তুলনায় এটা অনেক বেশি আনইম্পর্টেন্ট টু দেম, সুতরাং তারা অনেক সময় লেট ইট গো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কিন্তু আপনি মনে করতে পারেন না যে দে মাইট নট টেক দ্যাট পজিশন, রাইট? এবং আপনি তাদেরকে একটু যেটা বললাম যে লেট দ্য স্লিপিং ডগ লাইন করে আপনি তাদেরকে উঠিয়ে দিলেন, তো আপনাকে নতুন করে আপনার কেসটা যখন আপনাকে I-485 এর জন্য যদি আপনাকে একটা ইন্টারভিউ দিয়ে দেয়, ইন্টারভিউগুলো অনেক সময় দ্যাট ক্যান গো ভেরি রং। কারণ আপনি আগে যা বলেছিলেন তার সাথে বর্তমান কথার মধ্যে যদি ডিসক্রিপেন্সি থাকে, তাহলে আপনার জন্য সমস্যা হতে পারে। সুতরাং হ্যাঁ, আপনি আইন অনুসারে এবং বাস্তবতা অনুসারে আপনি অবশ্যই ম্যান্ডামাস করতে পারেন, বাট আপনার ম্যান্ডামাস করা ঠিক হবে কি হবে না, আপনি আপনার অ্যাটর্নির সাথে আলাপ করুন। ধন্যবাদ দাদা। আমাদের আরো একজন দর্শক রয়েছেন। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলুন আপনি। জি আমার নাম খালেদ, ব্রুকলিন থেকে বলছি। হ্যাঁ, বলুন। আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছিলাম 2022 সাল, 3 বছর 1 মাস হয়েছে, এবং আমার একটা বাচ্চা আছে। এখন আমার ওয়াইফ কনসেপ্ট হয়েছে, প্রেগনেন্ট। এখন আনার কোনো ইমার্জেন্সি কোনো সুযোগ আছে কিনা? আমার শ্বশুর শাশুড়ি ওনারা কাছে বাহিরে, আমার বাবা মা থাকে এদিকে। এখন আমার ওয়াইফকে দেখান, এখন কাজগুলো কিরকম কেউ নেই। মানে আপনার ওয়াইফ বাংলাদেশে আছে এখন, এই তো? জি গ্রিন কার্ড আপনার। আপনি সিটিজেন নাকি গ্রিন কার্ড হোল্ডার? গ্রিন কার্ড হোল্ডার। যদিও দুটো খুব একটা পার্থক্য নেই সে অর্থে। টু স্পিক দ্য ট্রুথ, এই পরিস্থিতিতে আপনাকে যে আমি যদি বলি যে আপনি ইমার্জেন্সি কিছু করা যাবে, আই ডোন্ট বিলিভ দ্যাট, বাট আপনি যদি অ্যাপ্রুভ না হয়ে থাকে, আপনি অবশ্যই এক্সপেডিট করার জন্য আপনি বলতে পারেন। আপনার যে কথা বলেন সেগুলো বলে, যদিও আমার কাছে মনে হয় না যে এটাকে আপনার ইমার্জেন্সি বা বেশি নেওয়ার মতো বিশেষ কোনো কারণ আছে, তবুও আপনি এক্সপেডিট করার জন্য আপনি বলতে পারেন যে কারণগুলো আপনি বললেন। দে মাইট টেক ইট ইনটু কনসিডারেশন, বাট সম্ভাবনা আমার কাছে মনে হয় না খুব বেশি আছে। অবশ্যই আপনার জন্য এটা খুবই মানে একটু বিব্রতকর অবস্থা, এবং যে আপনার ওয়াইফ একা আপনি এখানে আছেন।
ধন্যবাদ। ধন্যবাদ দাদা, আসলে আপনাকে অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। আমাদের এই প্রোগ্রামে অনেক দর্শক আসলে অনলাইনে থাকেন। আমাদের ফেসবুকে একজন দর্শক বারবারই প্রশ্নটা করছেন, ওনার নাম হচ্ছে রশিদ। উনি বলছেন ইফ আই চেঞ্জ মাই, ওনার ফাইনাল ইয়ারিং এর ডেট আছে কিন্তু উনি সেটা চেঞ্জ করতে চাচ্ছে। এখন ওনার প্রশ্ন হচ্ছে এটা চেঞ্জ করা ঠিক হবে কি হবে না? দ্যাট এ গুড কোশ্চেন। মানে কিন্তু এই প্রশ্ন উত্তর দেওয়ার মতো কোনো যে পরিমাণ ইনফরমেশন আপনার দরকার সেটা অনিহারে আপনিও দিবেন না, আমিও বলবো না। আর একটা হলো যে ইউ শুড টক টু ইউর লয়ার বিকজ লটস অফ কনফিডেন্সিয়ালিটি। অবশ্যই আমরা চেঞ্জ করার ক্ষেত্রে কতগুলো কারণ থাকে মানুষের, যেমন ইমার্জেন্সি কারণ, কেউ ব্যক্তিগত অসুস্থ, কেউ হয়তো কাগজপত্রগুলো এখনো মানে অবটেইন করতে পারেনি দেশ থেকে, বিভিন্ন রকম যে কাগজগুলো আপনার দরকার, সেসব কারণে আপনি যদি হয়ে থাকে চাওয়া যেতে পারে। কিন্তু এটা আপনার জন্য ভালো কি খারাপ এটা বিবেচনা করবেন আপনি নিজেই, অথবা আপনার লয়ারের সাথে কথা বলে। বর্তমান সময়ের প্রেক্ষিতে আমি বলতে পারি যে এটা এমন না যে আপনার কেসগুলো যারা ডিজার্ভ করার মতো যেটা পাচ্ছে না। অনেক অনেক কেস আমরা কিন্তু আজকে আমাদের একটা কেস মানে আমরা উইন করেছি, ক্যান্সেলেশন রিমুভাল। সো ইট ইজ হ্যাপেনিং। এটার পেছনে হয়তো দাদা কারণ থাকতে পারে, আমরা গণমাধ্যমে দেখি অনেক জায়গায় যে অনেকে হিয়ারিং এ গিয়ে যাচ্ছে এবং সেখান থেকে গ্রেপ্তার হচ্ছে, ডিটেনশন, এগুলো হয়তো একটা ভয়ের কারণও হতে পারে। তবে আপনি যেটা বলছিলেন আসলে অ্যাটর্নির সঙ্গে আলোচনা করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। দাদা আমাদের আরো একজন দর্শক বলছিলাম যে আজকেও মানে গতদিন আজকেই আমাদের একটা ক্যান্সেলেশন রিমুভাল কিন্তু আজকে অ্যাপ্রুভ হয়েছে। সুতরাং আমি বললাম যে এটা এমন না যে এত ভয় পাওয়ার কিছু নেই, কেন অনেকেই মধ্যে একটা আতঙ্ক সরে গেছে, বোধহয় হচ্ছে না। আমরা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন এগুলো আমাদের গ্রান্ট হচ্ছে এবছরই। তো গত বছর 5ই আগস্টের পর থেকে আমাদের কিন্তু প্রতি সপ্তাহে 2-1টা কিন্তু হচ্ছে। সুতরাং আমি যেটা বলছিলাম যে প্যানিক হওয়ার মতো কিছু নেই। আপনার যদি রিজার্ভিং কেস থাকে এবং আপনি ঠিক মতো যদি এটাকে উপস্থাপন করতে পারেন, কিন্তু যেহেতু ল চেঞ্জ হয়নি, মনে রাখবেন কিন্তু ইমিগ্রেশন ল কিন্তু চেঞ্জ হয়নি। সুতরাং যে কতগুলো জায়গায় যেগুলো পলিসিতে কিছু চেঞ্জ করেছে, কিন্তু সেই পলিসি কিন্তু আসলে লকে চেঞ্জ করতে পারেনি। সুতরাং লকে চেঞ্জ করতে পারেও না, এটা কংগ্রেসই একমাত্র পারে। সুতরাং ইউ হ্যাভ টু বি ইনোভেটিভ। আপনি আপনার অ্যাটর্নির সাথে কথা বলে এটাকে ইনোভেটিভলি আপনাকে কথাটাকে কিন্তু তুলে ধরতে হবে। তাহলে কিন্তু সম্ভাবনা সবসময় আছে। কাজেই এত প্যানিক হওয়ার কিছু আমি দেখি না। অবশ্যই যাদের কোনো ক্রিমিনাল রেকর্ড আছে তাদের জন্য সময়টা খুবই খারাপ। ধন্যবাদ দাদা, আসলে আপনারা সবসময় আমাদেরকে সাহস যোগান। আমাদের দর্শকরা যারা এইসব ব্যাপারে খুবই চিন্তিত, তাদেরকে আসলে আপনারা এইভাবে সাহস দিচ্ছেন, সেজন্য বিশেষ ধন্যবাদ দাদা। আমাদের ফেসবুকে আরেকজন সুমন হোসেন, উনি প্রশ্ন করেছেন, উনি ওনার ওয়াইফের জন্য আবেদন করেছেন, ওনার ফাইল এমবিসিতে আছে, তবে ওনার মনে হয় উনি যেটা বলতে চাচ্ছে ম্যারেজ সার্টিফিকেটের সাথে আর পাসপোর্টের সঙ্গে তার বাবার নামের বানান ভুল আছে। এই মুহূর্তে উনি আসলে কি করবে, কোনটা সঠিক, পাসপোর্ট না ম্যারেজ সার্টিফিকেট? ওকে, সাধারণত বার্থ সার্টিফিকেট ডিটারমিনিং ফ্যাক্টর, রাইট? আপনার আমাদের বাংলাদেশে আপনার এটা আপনি প্রথম ব্যক্তি না যাদের নামের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে। আমাদের এরকম না থাকাটাই খুব অস্বাভাবিক মনে হয়। যদি আমি দেখি সবার সবকিছু ঠিক আছে তাহলেই বোঝা যায় যে বোধহয় একটু ভিন্ন। তো নামের বানানের ভুলের ক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে বিগ প্রবলেম আপনার হওয়ার কথা। তবে আপনি অবশ্যই অ্যাটর্নির সাথে আলাপ করবেন। এরকম ভুরি ভুরি কেস আমাদের ছিল বা আছে। আর বাংলাদেশের প্রেক্ষিতে যা সবাই আমরা জানি যে এই যখন বিভিন্ন ডকুমেন্টগুলো ক্রিয়েট করা হয়, আমরা নিজেরাও অনেক সময় খেয়ালই করি না যে আমার নামটা সঠিকভাবে আছে কিনা বা একই রকমভাবে আছে কিনা। আমার নাম সঠিক মানে আমি বিভিন্নভাবে তো লেখার কথা না, আমরা সবাই নামটা একভাবেই লিখি। কাজে এমন নিজের নামই যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডকুমেন্ট বিভিন্ন রকম থাকে তাহলে তো একটা সমস্যা ক্রিয়েট করেই। এরপর আমি বলি যে যেহেতু এটা একটা কমন প্রবলেম, এই কমন প্রবলেমের কারণে যে আপনার বিরাট সমস্যা এখন পর্যন্ত হয়েছে আমি দেখিনি, বা এটাকে আপনি সঠিকভাবে যদি উপস্থাপন করতে পারেন, কাজে আমি এখন পর্যন্ত কোনো এরকম সমস্যা আমার মানে আলটিমেটলি সমস্যা হয়ে থাকেনি, এটা আমি বলতে পারি। ধন্যবাদ দাদা। দাদা আমাদের আরো একজন দর্শক রয়েছেন। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। জি, আমার নাম মুরাদ, আমি ভার্জিনিয়া থেকে বলতেছি। আমি লাস্ট ইয়ার আমার কেস এসালাম কেস গ্র্যান্ট হয়েছে, তো আমি আমার পরিবারের জন্য অ্যাপ্লাই করছি। এখন আমার ক্লক দেখাইতেছে আপনার 382 ডেজ। এখন আমার কথা হচ্ছে যে আমি আর কতদিন অপেক্ষা করতে হবে? অলমোস্ট 1 ইয়ার মতো হয়েছে।
তো এটা আসলে অ্যাপ্রুভাল হতে কতদিন সময় লাগতে পারে? আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ। এক্স্যাক্টলি বলা, ডেজ বলা কোনো কঠিন, কারণ আপনি যেমন গুনতে পারেন যে আপনার কতদিন হলো, কিন্তু আমাদের অফিস অভিজ্ঞতার ভিত্তিতে বলছি, অনেকেই অনেক সময় অনেকের প্রসেসিংটা অনেক আগে হচ্ছে, অনেকেরটা পরে হচ্ছে। আর দেখবেন যে আমরা সবসময় আপনাদের আমি বিভিন্ন সময় বলেছি যে যতগুলো প্রসেসিং টাইম দেখানো হয় আপনার ইউএসএস ওয়েবসাইটে, এটা হলো মিডিয়ান টাইম। মিডিয়ান টাইম বলতে আপনার যদি ভালো করে আমরা যদি বুঝি ভালো করে, সেটা হলো যে কারোর সময় যদি 2 বছর লাগে, কারোর সময় যদি 1 বছর লাগে, কারোর সময় 3 বছর যদি লাগে, তাহলে মিডিয়ান টাইম হবে 2 বছর, রাইট? কাজেই মিডিয়ান টাইম যদি 2 বছর হয়, তার মানে যাচ্ছে যার 3 বছর লাগলো তার 1 বছর বেশি লাগলো, আর যার 1 বছর হয়ে গেল তার 1 বছর কম লাগলো। তো সাধারণভাবেই অনেকের মনে হতে পারে যে উনি অ্যাপ্লিকেশন করে 1 বছর আগে কেন পেলো, আর 1 বছর আমি একই সময় অ্যাপ্লিকেশন করে কেন আমি 2 বছরে পেলাম। তো এর কারণ হলো প্রসেসিং টাইমগুলো নির্ভর করে আপনার প্রত্যেকটা কেস বাই কেস বেসিস। বিভিন্ন কারণে হয়তো আপনার প্রসেসিং করতে সময়টা বেশি নিচ্ছে, তো এখানে অনেক বেশি হিট হচ্ছে আমরা জানি। কম্পিউটারাইজড, সেখানে অনেক রকম তথ্য থাকে, কাছাকাছি নাম, বিভিন্ন জায়গায় এলাকা, সমস্ত মিলে অনেক কোনো কারণে হতে পারে। পুরো কোনো ব্যক্তির সাথে আপনার নামের মিল হতে পারে, যে ব্যক্তি হয়তো কোনো ক্রিমিনাল রেকর্ড আছে, দেন দে হ্যাভ টু গো থ্রু এভরিথিং ম্যানুয়ালি। তো এইসব কারণে অনেক সময় দেখা যায় যে একই সময় অ্যাপ্লিকেশন করার পরেও একই সময়ে তাদের কিন্তু ইন্টারভিউ ডেট আসছে না। সুতরাং ডোন্ট গেট প্যানিকড। আমি জাস্ট বললাম যাতে কিনা আপনি বুঝতে পারেন যে দেরি হওয়া মানেই হলো আপনার বিপক্ষে তা না, তাদের প্রসেস করার জন্য যে সময়টা লাগছে সেটা। অবশ্যই তারপর যদি এমন বেশি সময় হয়, খুবই যাকে বলি আনএক্সপেক্টেড, যদি দেরি হয়ে যায়, তখন আপনি ম্যান্ডামাস করতে পারেন, এবং ম্যান্ডামাস করার ব্যাপারে আমরা একটু আগেই কথা বলেছি। ধন্যবাদ। দাদা, আমরা যেমনটা আলোচনা করছিলাম, আমাদের বেশ কিছু দর্শক আসলে সেই ব্যাপারটা নিয়ে প্রশ্ন করছেন। উনি আমাদের ফেসবুকে একজন প্রশ্ন করেছেন, সাফায়েত বিন মোস্তফা। উনি বলছেন F2A ক্যাটাগরিতে ওনার মা চিলড্রেনের জন্য অ্যাপ্লাই করেছে, এবং যখন অ্যাপ্লাই করেছিল 17 বছর ছিল, বাট তার বয়স এখন নাও 21 এইজ। এখন উনি চিন্তিত যে ওনার 21 বছর হলে উনি ইউএসএতে আসতে পারবে কিনা। 21 বছর হলে আমরা সিএসপি নিয়ে আমরা প্রথমেই কথা বলছিলাম, আমরা অনেকটাই আলোচনা করেছিলাম সিএসপি নিয়ে। হ্যাঁ, সেই ব্যাপারেই আসলে অনেক প্রশ্ন আসছে আমাদের। হ্যাঁ, সিএসপি তে আপনার যেটা হয়েছে, বর্তমান আজকে যে আমরা যেটা নিয়ে আলোচনা করলাম, সেটা আমরা বললাম অলরেডি যারা আমেরিকার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে এটা মানে এফেক্ট করছে, অর্থাৎ তারা যে সুবিধাটা পাচ্ছিলেন গত 2.5 বছর ধরে, সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। আর আদারওয়াইজ যে লটা চলে আসছে 2003 সন থেকেই, সেটা কিন্তু এখনো চালু আছে। অর্থাৎ হলো সিএসপি অনুসারে আপনি 21 বছর বয়স, বায়োলজিক্যাল বয়স 21 বছর হলেই যে আপনি সিএসপি অনুসারে 21 বছর হবে না। যদি আপনার মানে অ্যাপ্রুভালটা অনেকদিন অপেক্ষা করে থাকে, তাহলে আপনি সেই অনুসারে সময়টা কিন্তু একটা বাদ পাবেন। সুতরাং আপনাকে দেখতে হবে যে অ্যাট দ্য ডেট অফ ভিসা অ্যাভেলেবিলিটি, তার মানে যাচ্ছে যেদিন আপনার ভিসা অ্যাভেলেবল হবে, ভিসা কারেন্ট হবে, সেদিনের যে বয়স, সেদিন থেকে বয়স যদি আপনি পেন্ডিং সময়টা বাদ দেন, তাহলেই বোঝা যাবে যে আপনার, যেটাকে বলি আমরা সিএসপি এইজ, তাহলেই বোঝা যাবে যে আপনার বয়স 21 বছর হলো কিনা। কাজে আপনার বায়োলজিক্যাল বয়স 21 বছর হলেই কিন্তু আপনার সিএসপি বয়স 21 বছর হবে না, এটা অবশ্যই কম হবে। সুতরাং এখন আপনাকে বলা যাবে না, যদি ভিসা যখন কারেন্ট হবে তখনকার সময় আপনাকে দেখতে হবে। সেখানে তো আমরা একটা গ্যাপ থেকে যায়। দাদা, আমাদের আরো দর্শক রয়েছেন লাইনে। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম চৌধুরী, আমি সেকেন্ডারি থেকে বলছি। আচ্ছা, বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার কথা হচ্ছে, অ্যাসাইলাম ইন্টারভিউর পরে কতদিনের মধ্যে রেজাল্ট করা যায়? আমার 2 মাস হয়ে গেছে, কিন্তু এখনো কোনো রেজাল্ট পাচ্ছি না। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি যেটা বলতে চাচ্ছেন যে অ্যাসাইলাম ইন্টারভিউ পরে কতদিন পরে উনি? ওকে, ইউজুয়ালি যেটা বলে যে আপনাকে 15 ডেজ পরে ফিরে যাওয়ার জন্য বলেন যখন ইন্টারভিউতে শুনুন, ইউজুয়ালি, বাট সামটাইমস দে ডোন্ট। যেমন আমার আজকেই একটা ইন্টারভিউ ছিল আমাদের, তাকে বলেছে যে তোমাকে ফিরে আসতে হবে না, আমরা তোমাকে আমাদের ডিসিশন মেইল করব। এই মেইল করাটা 15 দিনের মধ্যেই যে হবে এমন কোনো কথা নেই। এটা হতে পারে সাধারণত 15 দিনের পরেই হবে আসা আমার ধারণা, যে কারণ সাধারণত 15 দিনের মধ্যে ওরা ডিসিশন দেয় না। তো ইউজুয়ালি আপনাকে বলে যে আপনি ফিরে আসুন আফটার 15 ডেজ, যেদিন ইন্টারভিউ হয় সেদিন বলে দেন যতদিন ফিরে আসুন। কিন্তু
এটা কিন্তু গ্যারান্টিড না যে আপনাকে 15 দিন পর গেলেই আপনাকে বলবে যে আপনাকে ডিসিশন দিয়ে দিবে। হয়তো দেখা যাবে আপনার 14 দিন বা 13 দিন পরেই আপনাকে টেলিফোন করে বললো যে আপনাকে আসতে হবে না, আমরা আপনাকে ডিসিশন পাঠাবো। দেন ইউ স্টার্ট ওয়েটিং ফর দ্যাম। সো ইট ডিপেন্ডস অন এভরি কেস। সুতরাং আপনাকে বলা যাবে না যে কেন 14 দিনের মধ্যে হবে কিনা অথবা 2 মাসের মধ্যে আপনাকে দিবে কিনা। এটা হতে পারে 6 মাসও লাগতে পারে, আরো বেশিও লাগতে পারে। অনেক সময় বসে আছে অনেকেই, আমার 4-5 মাস ধরে বসে আছে, এমন কেস কিন্তু আমার কাছে আছে। সুতরাং আমার কাছে মনে হয় না যে 2 মাস আপনার জন্য খুব বেশি সময়। অপেক্ষা করুন, দেখা যাক। ধন্যবাদ। যেমনটা দাদা আসলে এই অনেকের প্রশ্ন থেকে যেটা বোঝা যাচ্ছে যে বেশিরভাগ লোকই কিন্তু এই ব্যাকলগ ওয়েটিং, গ্রিন কার্ড ওয়েটিং হোক বা অ্যাপ্লিকেশনের ওয়েটিং হোক, এগুলো নিয়ে বারবারই চিন্তিত। তো এখন যেটা প্রশ্ন যে এইরকম ওয়েটিং পিরিয়ড কি আগেও ছিল নাকি এই অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে এটা একটু বেশি চোখে পড়ছে? আপনার কি মনে হয়? আপনি তো দীর্ঘদিন এগুলো নিয়ে কাজ করছেন। এটা কিন্তু নতুন না, টু স্পিক দ্য ট্রুথ, আই শুড টেল ইউ। তো এটা এইরকম ভাবে ডিসিশন দিতে দেরি হয়েছে, এর আগেও হয়েছে, এখনো হয়তো অনেকটা হচ্ছে। বরং এই সময় ডিসিশনটা কিন্তু অনেক তাড়াতাড়ি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। এর আগে ডিসিশনের জন্য অনেকদিন ধরে বসেছিল। এখন যেমন আপনার নতুন যারা অ্যাপ্লাই করছেন তাদের ক্ষেত্রে 21 দিনের মধ্যেই, যারা 21 দিন পর্যন্ত অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মানে আপনার বায়োমেট্রিক্স থেকে শুরু করে ইন্টারভিউ ডেটগুলো কিন্তু খুব দ্রুত দিয়ে দেওয়া হচ্ছে, মানে 1.5 মাস 2 মাসের মধ্যে সবাই পেয়ে যাচ্ছেন। তো সেদিক থেকে বলতে পারি এখন খুব এক্সপেডিটেড ভাবে কাজগুলো হচ্ছে। কিন্তু যারা ব্যাকলগে অলরেডি পড়ে আছেন তারা হয়তো আরো অনেকদিনই ব্যাকলগে পড়ে থাকবে। I don't know when they will be starting to schedule them. কিন্তু এই মুহূর্তে যারা করছেন অ্যাপ্লিকেশন তাদের কিন্তু বিরাট অংশই খুব দ্রুত পেয়ে যাচ্ছেন ইন্টারভিউ ডেট। ধন্যবাদ দাদা। আমাদের আরো একজন দর্শক রয়েছেন লাইনে। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলুন, আপনি, আমরা শুনতে পাচ্ছি। জি, আমার প্রশ্নটা হলো অ্যাডমিন সাহেবের কাছে। আমি 2010-এ আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছি, ঠিক আছে? তো এখনো কোনো সাড়া পাচ্ছি না। তো এখন কোন ইয়ারের ফাইল চলতেছে? এবং আমার আরেকটা প্রশ্ন হলো যে আমার ভাই বোন যারা অ্যাপ্লাই করে, যাদের জন্য অ্যাপ্লাই করে, তারা এখন অনেকেরই বাচ্চা হয়ে গেছে, বিয়ে করছে। তো আমি আপডেটটা কখন করব? ওকে, আচ্ছা, ধন্যবাদ। আপনার 2010-এ হলে এখন পর্যন্ত চলছে 2008 প্রথম দিকে। সুতরাং এ দিয়ে বোঝা যাচ্ছে না যে আপনি 2 বছর পরেই আপনার ভিসা হবে, কারেন্ট হবে। ধরে রাখতে পারেন 2 বছরের একটা হিসেব, কিন্তু ইট কুড বি লঙ্গার দ্যান দ্যাট। আর আপনার আপডেট আপনি যে কোনো সময় করতে পারেন। আপনি যে কোনো সময়, আপনি যখনই মানে এখন যেহেতু আপনার ওনাদের নতুন বাচ্চা হয়ে গেছে, যে নতুন সন্তান আছে, তো তাদেরকে আপনি ইউএসসিএস থাকলে ইউএসসিএস কে বলতে পারেন অ্যাড করতে, অথবা এনবিসিএস থাকলে এনবিসি কে বলতে পারেন। আপনি যেমনটা বলছিলেন যে একটু আগে, অনেকে এখন অ্যাপ্লাই করছে সেটা এক্সপেরিডের মতো, যে 21 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে বায়োমেট্রিক হয়ে যাচ্ছে, ইন্টারভিউ চলে আসছে। তো এইটা আসলে কি আপনার কাছে কি মনে হয়, এটা খুবই ভালো একটা লক্ষণ, নাকি এইটা আসলে কেন এত দ্রুত আসলে ইন্টারভিউগুলো হচ্ছে? এটার পেছনে কারণ কি বর্ডারে এখন আসলে ওইরকম ভাবে চাপ নেই, সেই অফিসারগুলো কাজ করছে, নাকি এই অ্যাডমিনিস্ট্রেশনে অন্য কোনো পরিকল্পনা, যে এই 1 মাসের মধ্যে যাদের ইন্টারভিউ হচ্ছে তাদেরকে কি অ্যাপ্রুভাল দিচ্ছে, নাকি কি ধরনের ওদের সঙ্গে যে রেজাল্টের ব্যাপার সেটা হচ্ছে? ধন্যবাদ। প্রথমত হলো এই যে আপনার পলিসিটা কিন্তু ট্রাম্প প্রশাসনের সময় না, এটা বাইডেন প্রশাসনের সময় ছিল, অর্থাৎ লাস্ট কাম ফার্স্ট সার্ভ। আর এটা যদি আপনি একদিক থেকে ধরেন যারা জেনুইন কেস, যিনি রেডি আছেন, তাদের জন্য খুব ভালোই, আপনি খুব কম সময় পেয়ে যাচ্ছেন। আমার গত কয়েক সপ্তাহ আগে ইসকনের একজন মেম্বার, ওনার কিন্তু ইন্টারভিউ খুব দ্রুত, উনি অ্যাপ্লাই করার পরে খুব দ্রুত ইন্টারভিউ হয় এবং তারপরে খুব দ্রুত তার কেস অ্যাপ্রুভ হয়ে যায় অ্যাসাইলাম অফিস থেকে। তো ইট ইজ পসিবল, ইট ইজ নট ইম্পসিবল। এবং তাড়াতাড়ি হওয়াটা যে সবসময় খারাপ তা তো কিন্তু না। কারণ আপনি যদি রেডি থাকেন এবং আপনি সমস্ত কাগজপত্র রেডি করে ঠিকমতো আপনি যদি আপনি কেস উপস্থাপন করতে পারেন, তাহলে এটা অবশ্যই ভালো দিক, কারণ আপনি দ্রুত জীবনে সেট হয়ে গেলেন। আর যদি কোনো কারণে আপনার কাগজপত্র আনতে আপনার সময় লাগে, আপনি মনে করেন করতে হতে পারছেন না, সেক্ষেত্রে অবশ্যই আপনি সময় নেবেন, বা সময় পেলেই আপনার জন্য লাভজনক। আর স্ট্র্যাটেজি কিভাবে নেবেন সেটা আপনাকে বসে আপনার লয়ারের সাথে কথা বলে একটা আপনি স্ট্র্যাটেজি নিতে হবে। মনে রাখবেন যে
অলওয়েজ যে মেরিটের উপর বিচার করে আপনার সমস্ত সময় সিদ্ধান্ত এসে থাকে, কিন্তু স্ট্র্যাটেজিও কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় সমস্ত ক্ষেত্রেই। অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সবগুলো ক্ষেত্রে স্ট্র্যাটেজিও একটা বড় ইম্পর্টেন্ট থিং। ধন্যবাদ। যেটা বললেন দাদা, যে এটা খুবই ভালো একটা জিনিস, আপনি যেটা বললেন অনেকেই অ্যাপ্রুভ হচ্ছে, দ্রুত সময়ে পাচ্ছে, কিন্তু এখানে আমাদের অনেক দর্শক বলছেন যে যারা 2015, 16 বা 17-তে অ্যাপ্লাই করেছেন কিন্তু তারা স্টিল এখনো পর্যন্ত ওয়েট করছেন তাদের ইন্টারভিউর জন্য, বিশেষ ক্ষেত্রে কিছু কিছু স্টেটে। তো এখন তাদের প্রশ্ন হচ্ছে যে আসলে তাদের এখন কি করা উচিত বা তারা কি করবে, যারা এই বড় একটা অংশ এখনো ইন্টারভিউর জন্য ওয়েট করছে, আবার এদিকে আপনি বলছেন যারা শুরুতে আসছে খুব দ্রুত হচ্ছে, এবং যারা অপেক্ষা করছে তাদের আসলে এখন কি করা উচিত? প্রথমত হলো কিছু করলে যে আপনাকে আপনি অবশ্যই ম্যান্ডামাসে করতে পারেন, কেন আপনার কেস এখনো ডাকছে না, কিন্তু অ্যাজ এ সে লেট দ্য স্লিপিং ডগ লাই, তাদের এটা হলো যে পলিসি হলো যে লাস্ট কাম ফার্স্ট সার্ভ, ইউএসসিএস এর পলিসি, সেই অনুসারে তারা এগোচ্ছে এবং তারা এটা তো বলেই দিচ্ছে যে আমরা এখন যারা যাদের অ্যাপ্লিকেশন 3 সপ্তাহের মতো যাদের পেন্ডিং আছে তাদেরকে নিয়ে তারা কাজ করছে, অথবা যাদের কেস একবার তারা অ্যাপ্লাই করেছে, তাদের একবার এক্সকাজুয়াল করেছিল কিন্তু কোনো কারণে তারা এটা আবার পিছিয়ে যেতে হয়েছে, তাদেরকে দ্বিতীয় সারিতে রেখেছে। এরকম ভাবে যেসব তাদের যে প্রায়োরিটি, যেগুলো আমরা বলি যে পলিসি থাকে, এক এক সময় এক একটা পলিসি নেয়, যেমন লাস্ট কাম ফার্স্ট সার্ভ একটা পলিসি গত বেশ কিছুদিন ধরে চলছে। এর আগে কিন্তু ছিল অ্যাজ ইউ কাম, রাইট, যখন আপনি আসবেন তখন সেই অনুসারে আপনার হবে, যারা আগে আসবেন আগে তাদেরকে করা হবে। সুতরাং আপনার এই মুহূর্তে যেটা আমি মনে করি না যে খুব, যদি কোনো কারণ না থাকে, বিশেষ কারণ না থাকে, এবং আপনার যদি আপনি কনফিডেন্ট না হন, তাহলে এটাকে পুরো জিনিসটাকে ডিস্টার্ব করার কোনো মানে নেই। লেট দেম ডিসাইড হোয়েন ইউ আর গোয়িং টু বি ইন্টারভিউড। আর যদি কোনো বিশেষ কারণ থাকে এবং আপনার যেটাকে আমি মনে করি যে খুব জরুরি ভাবে আপনাকে এটা একটা মোকাবেলা করা দরকার, তখন অবশ্যই আপনি এক্সপেডিট করার জন্য বলতে পারেন, বলার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবং আপনি যদি এটা সঠিক কারণ হয় তাহলে আপনাকে এক্সপেডিট ভাবে ইন্টারভিউর জন্য স্কেডিউল করতেও পারে। ধন্যবাদ দাদা, আপনি তো সবসময় আসলে আমাদের দর্শকদেরকে সবসময় আসার কথাই শোনাচ্ছেন এবং অনেক দর্শক এতে হয়তো উপকৃত হচ্ছে। আমাদের কিছু দর্শক একটা প্রশ্ন করছিল বারবার যে ডিগনিটি অ্যাক্ট নামে একটা বিলের কথা বারবার আলোচনা হচ্ছে। এই আপনার কি মনে হয়, আমরা এই বিল নিয়ে আসলে আমাদের অনেক অনুষ্ঠানে আলোচনা করেছি, আপনার কি মনে হয় এই বিলটা আসলে আলোর মুখ দেখতে পাবে? আমাদের সময় খুবই কম, তারপর আপনি যদি একটু সংক্ষেপে বলতেন। ধন্যবাদ। প্রথমত হলো যে সাধারণভাবে অ্যাজ এ লয়ার আমরা কিন্তু কথা বলতে পারি যে ল অলরেডি চালু আছে, যে লটা পাস হয়ে গেছে। এইগুলো যে বলতে হতে পারে কি হতে পারে না, এটা রাজনীতির বিষয়। আপনি জানেন ভালো করেই যে ইমিগ্রেশন হলো সবচেয়ে বড় রাজনীতির জায়গা, যেখানে আর আমরা এটা হারে হারে উপলব্ধি করছি। কাজে যে পাস, যদি কোনো অ্যাক্ট যদি পাস হতে হয় বিশেষ করে ইমিগ্রেশনের ক্ষেত্রে, তাহলে কংগ্রেসে এটা পাস হতে হবে প্রথম, রাইট? কংগ্রেস মানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং পরবর্তীতে সিনেটে। তো আমরা যারা পলিটিক্স নিয়ে যদি আপনি খেয়াল করবেন যে এই দুটো জায়গায় কিন্তু রিপাবলিকান এবং আপনার ডেমোক্রেট তাদেরকে একমত হতে হবে অনেক জায়গায়। আপনার পুরো সবাইকে না হলেও মেজরিটি দুই পক্ষেরই কিছু অংশ, দুই অংশের মেজরিটিকে একটা জায়গায় আসতে হবে, যাতে কিনা তারা এই যে সব বিল আনা হয় সেই বিলগুলোকে পাস করে পরবর্তী সিনেটে যাবে, সিনেটে পাস করে প্রেসিডেন্টের কাছে যাবে। সুতরাং সেই রাজনীতিটা যদি আমরা বুঝি, খেয়াল করি, তাহলে বোঝা যাবে যে এটা অসম্ভব না হলেও খুব সহজ না। এরকম আইন হচ্ছে, নতুন কিছু আসছে, নতুন কিছু পাচ্ছে। আপনার কত বছর ধরে কতজন প্রেসিডেন্ট আসলেন, প্রেসিডেন্ট জর্জ বুশ জুনিয়র, যিনি তার সময় থেকে শুরু করে কিন্তু আমরা অনেকেই আশা করছি এই বোধহয় অ্যামনেস্টি দিল, এই বোধহয় নতুন কিছু আসলো। মানুষ আশায় বুক বাঁধি আমরা, সেটা সঠিক আছে, কিন্তু unless seeing is believing. For me, like when it comes into effect, then I will know it is there. Otherwise, it is just আলোচনা।
না দাদা, আসলে এই আপনি যেটা বলছেন এটা সঠিক কথা যে আসলে এখনকার প্রেক্ষাপটে মানে ইমিগ্রেশন পুরো ব্যাপারটা আসলে রাজনৈতিক ব্যাপারের মধ্যে চলে গিয়েছে এবং আমরা দেখলাম যে এই অ্যাডমিনিস্ট্রেশন বিভিন্ন জায়গায় যে বারবারই একটা ধমক দেওয়ার মতো বা এই যে গ্রেপ্তারের যে ব্যাপারটা সেটি বাড়ানোর চেষ্টা করছে, ডিটেনশনে প্রচুর লোক এখন আছে। সেক্ষেত্রে আমরা দেখি যে এখন শুনলাম যে নিউ ইয়র্ক সহ বিভিন্ন স্টেটগুলোতে আরও বেশি পরিমাণে এটা বাড়াবে। তো সেক্ষেত্রে আসলে আপনাকে খুব পাওয়া যায় না খুব সহজে, আজকে যেহেতু পেয়েছি বা আমাদের অনেক দর্শক একটু আসার কথা শুনতে চাই, তো আপনার আসলে কি পরামর্শ থাকবে এখন এই যে জীবন, বিশেষ করে যাদের একটু প্রবলেম রয়েছে বিভিন্ন ক্ষেত্রে ইমিগ্রেশনের, তাদের আসলে জীবন ধারণ বা চলাফেরার ক্ষেত্রে কি কি সতর্কতা আসলে অবলম্বন করা উচিত বলে মনে করেন আপনি? ধন্যবাদ। প্রথমত হলো আমরা মনে হয় যে অনেকেই ধাতস্থ হয়ে গেছে, যাকে বলি আমরা অ্যাডাপ্টেড হয়ে গেছি সিচুয়েশনের কারণে। কয়েক মাস ধরে যেভাবে চলছে, যে অ্যাব্রাপ্টলি বলেন, টার্মোয়েল বলেন, কিওটিক যে সিচুয়েশন চলছে, লিগালি আমরা করতে পারি না অনেক সময় যে কিভাবে কাজটা করছে। কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে, এত কিছুর মধ্যেও এখনো ইমিগ্রেশন করে মানুষ যাচ্ছে। সো ফার আই এম লাকি যে আমার কোনো ক্লায়েন্ট এখন পর্যন্ত আমার কাছে কোনো ইনফরমেশন আসেনি যে তাদেরকে আইসি অ্যারেস্ট করেছে এখন পর্যন্ত। যদি হয়ে থাকে আমার কাছে এখনো কোনো ইনফরমেশন আসেনি অফিসে। সুতরাং সেদিক থেকে আমি বলতে পারি যে এত অ্যারেস্টের কথা আমি শুনছি, কিন্তু অ্যারেস্ট হওয়ার ক্ষেত্রে যতগুলো কারণ আছে, অনেকগুলো কারণ থাকতে হবে। সেটা হলো যে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড যদি থাকে তাহলে ইউ আর ভেরি ভালনারেবল। সেই ক্রিমিনাল রেকর্ড হতে পারে একটা ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য। আমাদের এমন ক্লায়েন্ট আছে যে যাদের কেস একবার রিমুভড হয়ে গেছে, সে পরবর্তীতে আমরা তাদেরকে রিইনস্টেট করেছি, মোশনটা রিওপেন করে। তাদেরকে যখন আইস ডেকেছে দুদিন গত সপ্তাহে, তাদেরকে কিন্তু কোনো আবার নতুন 1 বছরের জন্য যে একটা নতুন ডেট দিয়ে দিয়েছে এবং দে ডিড নট হোল্ড হিম ব্যাক। তো এরকম ঘটনায় আমি বলতে চাই যে প্যানিক হওয়ার কিছু নেই। আপনি দেখবেন যে কতজন লোক, মানে যে যদি 10 জনকে আপনি জানেন যে যাদেরকে ডিটেইন করা হয়েছে এবং দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাহলে মোস্ট পার্সেন্টেজের আলোকে দেখা যাবে এটা খুবই কমে, 1% না তার নিচে। দ্যাট ডাজ নট মিন যে আমরা এটাকে লাইক করছি, আমরা বলছি ছোট ডাউন প্লে করছি, তা না। প্যানিক যিনি সমস্যায় আছেন তাদের মধ্যে যে একটা প্যানিক অবস্থা থাকেই, তাদের মধ্যে যে উৎকণ্ঠা থাকেই। আমার বলার উদ্দেশ্য হলো যে উৎকণ্ঠাকে, আপনার কনসার্নকে যেন আপনি প্যানিক মোডে না নিয়ে যান। কারণ আপনার একটু সাবধানে থাকলে, যেমন আপনার আইডিটা সাথে রাখা, আপনি এমন কোনো জায়গায় বা এমন কোনো ইস্যুর মধ্যে পড়বেন না আনলেস ইট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, যে যাতে কিনা আপনাকে ফরফ্রন্টে আসতে হয়, কোনো মানে কনফ্রন্ট করেন আপনি কোনো ল এনফোর্সমেন্টকে। আদারওয়াইজ ইট শুড বি ফাইন। বিশেষ করে নিউ ইয়র্কে তো আপনার সেরকম সমস্যা আমি দেখি না। অবশ্যই বিভিন্ন জায়গায় আমরা শুনেছি বিভিন্ন জায়গায় রেড হচ্ছে। এই রেডের মধ্যেও আমাদেরকে মনে রাখতে হবে যে বর্তমান সরকার যে প্রশাসন একটা নতুন ডিটেনশন সেন্টার করছে, তাতে তার ধারণ ক্ষমতা হলো 100,000। আর আমরা যেটা জানি যে দেশে প্রায় 12 মিলিয়নের মতো যাদের ডকুমেন্টেশনের সমস্যা রয়ে গেছে। তো এখন আপনি ম্যাথ করুন, সেই 100,000 করে যদি নতুন করে কাউকে অ্যারেস্ট করার পরে তাদেরকে নিয়ে ওখানে রাখতে হয়, তাহলে সেটা কি সম্ভব? কত বছর লাগবে? ট্রাম্পের 3rd টার্মের কথা উনি চিন্তা করছেন, আমাদের 4th টার্মে ওর কুল হবে না। সুতরাং ডোন্ট গেট প্যানিকড, স্টে ইনফর্মড, ডোন্ট গেট প্যানিকড। ধন্যবাদ দাদা। আসলে আপনারা এভাবেই আসলে কমিউনিটিতে সহায়তা করছেন, বিশেষ করে মানুষের মানসিকভাবে শক্ত থাকার জন্য পরামর্শ দিচ্ছেন। আশা করি আমাদের দর্শকরা সেগুলো শুনবেন এবং উপকৃত হবেন। দাদা, আমাদেরকে আজকে এই রাতে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। দর্শক, আপনাদেরও ধন্যবাদ, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। যেমনটা আমরা বলছিলাম আজকে পুরো আলোচনাতে যে নতুন নতুন অনেক পরিবর্তন আসতেছে। যেমন বললো যে শিশুদের বয়সের ক্ষেত্রে একটা পরিবর্তন আসছে এবং রাজনৈতিক আশ্রয়ের ক্ষেত্রেও দেখা যাচ্ছে অনেক পরিবর্তন, দ্রুত ইন্টারভিউ হচ্ছে। আসলে অ্যাটর্নি মহোদয় যেমনটা বলছেন যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি আইন মেনে চলুন, আইনকে সম্মান করুন, আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট সাথে রাখুন এবং নিরাপদে চলুন। আমাদের এটাই প্রত্যাশা থাকবে। আজ এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।